দেশ ছাড়ার হেরিক, পালাচ্ছেন উপদেষ্টারা, ভেতরের গোপন খবর ফাঁস। এবং সবশেষে দেখবেন আবার ক্ষমতায় আসছে জামায়াত এনসিপি, নিজেদের ফাঁদেই পড়ল বিএনপি সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন ভিআইপিদের যাতায়াত যেন অস্বাভাবিকভাবে বেড়েছে। হঠাৎ এমন তাড়াহুড়ো কেন? অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের প্রান্তে এসে কেন প্রভাবশালী উপদেষ্টারা তড়িঘড়ি করে দেশ ছাড়তে চাইছেন? ক্ষমতার পরিবর্তনের আভাস মিলতেই কি তারা নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন? যে মানুষগুলো এতদিন সংস্কার ও স্বচ্ছতার কথা বলছিলেন, তারাই কি এখন অডিট ও জবাবদিহির আশঙ্কায় অস্থির? আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব এই হঠাৎ প্রস্থানের নেপথ্যের কারণ, জানাবো কারা আছেন দেশত্যাগের তালিকায় এবং কেন তাদের ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঘটনার সূত্রপাত গত সোমবার সাংবাদিক জুলকার নায়েন সায়ের ফেসবুকে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা 16 ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারেন। শুধু সম্ভাবনার কথা নয়, তিনি নির্দিষ্ট ফ্লাইটের সময়ও উল্লেখ করেন। দুপুর 12:50 চায়না ইস্টার্ন এবং সন্ধে 6:45 এমিরেটস। তার বক্তব্য ছিল, যথাযথ অডিট ক্লিয়ারেন্স বা নিরাপত্তা অনুমতি ছাড়া তাদের দেশত্যাগ ভবিষ্যতে বড় প্রশ্নের জন্ম দিতে পারে। এই তথ্য ছড়িয়ে পড়তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। গুঞ্জন ওঠে তিনিও নাকি দেশ ছাড়ছেন। প্রথম আলো তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন কেটে দেন। পরে খুদে বার্তায় জানান, 9 ও 10 তারিখে তিনি অফিস থেকে বিদায় নিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবেও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। তবে শুরুতে দেশত্যাগের বিষয়টি তিনি স্বীকার করেননি। পরবর্তীতে জানা যায় তিনি সত্যিই বিদেশে যাচ্ছেন। কারণ হিসেবে তুলে ধরেন ভালোবাসা দিবস উদযাপনের বিষয়টি। প্রশ্ন উঠেছে, রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে নতুন সরকারের শপথ পর্যন্ত অপেক্ষা না করে হঠাৎ এমন প্রস্থান কতটা যৌক্তিক? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আইসিটি খাতে কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়ন নিয়ে তার বিরুদ্ধে আগে থেকেই অস্বচ্ছতার অভিযোগ ছিল। তিনি নিজেকে নির্দোষ বললেও নির্বাচনে বিএনপির বড় জয়ের পর তার দেশত্যাগ মানুষের মনে সন্দেহ জাগিয়েছে। নতুন সরকারের সম্ভাব্য অডিট বা তদন্ত এড়াতেই কি এই পদক্ষেপ, এমন প্রশ্নও উঠছে। উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন কিছু নয়। গত অগাস্টে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার দাবি করেছিলেন, অন্তর্বর্তী সরকারের অন্তত 8 জন উপদেষ্টা গুরুতর দুর্নীতিতে জড়িত। সে সময় অনেকে এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখলেও বর্তমান পরিস্থিতিতে সেই তালিকা আবার আলোচনায় এসেছে। বিশ্লেষকদের ধারণা, তালিকাভুক্ত ব্যক্তিদের কেউ কেউ এখন দেশ ছাড়ার চেষ্টা করছেন। তরুণ ও প্রভাবশালী মুখগুলোর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করা হয়েছে। টেন্ডার নিয়ন্ত্রণ ও বদলি বাণিজ্যের কথাও উঠে আসে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুদক তদন্তে নামে। আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। দুর্নীতি বিরোধী আন্দোলনের ফল হিসেবে ক্ষমতায় আসা ব্যক্তিদের ঘনিষ্ঠদের বিরুদ্ধেই যখন এমন অভিযোগ ওঠে, তখন সাধারণ মানুষের আস্থা টালামাটাল হওয়াই স্বাভাবিক। ক্রিকেট বোর্ড বা বিসিবি নিয়েও সমালোচনা রয়েছে। গঠনতন্ত্র সংশোধনের কথা বলে সময়ক্ষেপণ এবং পছন্দের লোক বসানোর অভিযোগ শোনা গেছে। স্বজনপ্রীতি ও দলীয়করণের যে সমালোচনা আগে ছিল, তা এখন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার দিকেও ঘুরে গেছে। এখন প্রশ্ন, এই দ্রুত প্রস্থানের কারণ কি? বিশ্লেষকদের মতে মূল কারণ অডিটের আশঙ্কা। সরকার পরিবর্তনের সময় মন্ত্রণালয় ভিত্তিক বিস্তারিত নিরীক্ষা হয়। গত 1.5 বছরে নেওয়া প্রকল্পে কোনো আর্থিক অনিয়ম থাকলে তার দায় সংশ্লিষ্টদের উপরই বর্তাবে। ফয়েজ আহমেদ তৈয়ব ব্যক্তিগত কারণ দেখালেও অনেকের ধারণা আইনি জটিলতা ও জবাবদিহির ভয়ই বড় কারণ। সততার সঙ্গে দায়িত্ব পালন করলে ভয়ের কিছু থাকার কথা নয়, এমন মন্তব্য শোনা যাচ্ছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সময় প্রোটোকল সুবিধা পেয়েছিলেন, কিন্তু বর্তমান উপদেষ্টাদের কেউ যদি অনিয়মে জড়িত থাকেন, তবে গোপনে প্রস্থান তাদের জন্য সম্মানের নাকি প্রশ্নের, তা নিয়েই আলোচনা। সাংবাদিক জুলকার নায়েন বলেছেন, ফ্লাইট সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি
গুরুত্বের সঙ্গে দেখা। ইমিগ্রেশন তাদের ছাড়পত্র দেবে নাকি আটকে দেবে, এ নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। জনগণ এখন গত ১.৫ বছরের পূর্ণাঙ্গ হিসাব চায়। সাদাপত্র প্রকাশ করে প্রকৃত চিত্র সামনে আনার দাবি উঠছে। নতুন সরকারের জন্য এটি বড় চ্যালেঞ্জ। বিমানবন্দর ও স্থলবন্দরে নজরদারি জোরদার করা জরুরি বলে মনে করছেন অনেকে। কেউ নির্দোষ হলে দেশে থেকেই তা প্রমাণ করতে পারেন, আর দোষী হলে আইনের আওতায় আনা প্রয়োজন। নইলে ভবিষ্যতে এটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। সাবেক উপদেষ্টাদের উচিত পরিস্থিতির মুখোমুখি হওয়া। সততা থাকলে জনগণ পাশে থাকবে, কিন্তু তড়িঘড়ি করে দেশ ত্যাগ করলে সন্দেহ আরও বাড়বে। তাহলে কি আশঙ্কাটাই সত্যি হতে যাচ্ছে? রাজনৈতিক অঙ্গনে যেন হঠাৎ করেই একটি ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি সরকার নিজেরাই নিজেদের পতনের গল্প লিখতে শুরু করে, কিন্তু তারা তা বুঝতেই পারে না। আজ বাংলাদেশের রাজনীতি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে সব ঠিক আছে। সংসদের সংখ্যাগরিষ্ঠতা, ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ, প্রশাসন হাতে, মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, ক্ষমতার চেয়ার দৃঢ়ভাবে ধরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দৃশ্যটা কি সত্যিই স্থায়ী, নাকি এটি সেই ঝড়ের আগের নীরবতা? শেখ হাসিনার শেষ সময়টাও কি এমনই ছিল না? চারদিকে নিয়ন্ত্রণ, বিরোধীদের চাপে রাখা, আত্মবিশ্বাসে ভরপুর এক সরকার, কিন্তু ভেতরে ভেতরে জমে উঠছিল ক্ষোভ, অবিশ্বাস আর অদৃশ্য এক চাপ, যা একসময় বিস্ফোরিত হয়েছিল। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ক্ষমতা তখনই সবচেয়ে দুর্বল হয়ে পড়ে যখন সেটি নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করে। আর আজ বিএনপির সাম্প্রতিক সিদ্ধান্তগুলো সেই একই অস্বস্তিকর প্রশ্ন তুলছে। নির্বাচনের আগে জুলাই সনদে স্বাক্ষর, সংস্কারের প্রতিশ্রুতি, জনগণের সামনে নতুন রাষ্ট্র ব্যবস্থার কথা বলা, আর ক্ষমতায় এসে সংবিধান সংস্কার পরিষদের শপথ বয়কট। এটি কি শুধুই একটি রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি এটি ক্ষমতার বাস্তব রূপ, যেখানে প্রতিশ্রুতি শুধুই ক্ষমতায় যাওয়ার সিঁড়ি, আর ক্ষমতায় গিয়েই সেই সিঁড়ি সরিয়ে ফেলা হয়? ৬৮% মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এটি কোনো ছোট সংখ্যা না, এটি একটি জাতীয় ম্যান্ডেট। কিন্তু বিএনপি সেই ম্যান্ডেটকে পাশ কাটিয়ে বলছে সংবিধানে নেই, তাই তারা শপথ নেবে না। এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় দ্বন্দ্ব, কারণ একই সংবিধানে অন্তর্বর্তী সরকারের কথা ছিল না, তবুও সেই কাঠামোর অধীনেই নির্বাচন হলো। সেই নির্বাচনের ফল মেনে নিয়ে তারা সংসদে গেল। তখন সংবিধানের সমস্যা হয়নি, কিন্তু এখন হলো কেন? এই দ্বৈত অবস্থানই মানুষের মনে সন্দেহ তৈরি করছে। আর রাজনীতিতে সন্দেহ মানেই ধীরে ধীরে আস্থা হারানো। আর যখন আস্থা হারায়, তখন ক্ষমতার ভিত যতই শক্তিশালী মনে হোক, সেটি আসলে বালির ওপর দাঁড়িয়ে থাকে। এই সংকটকে আরও গভীর করেছে নির্বাচনের পর উঠে আসা নানা প্রশ্ন। বিভিন্ন পর্যবেক্ষণ বলছে, কিছু আসনে অস্বাভাবিক ফলাফল, কোথাও ভোট গণনা নিয়ে বিতর্ক, কোথাও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। যদি একটি র্যান্ডম স্যাম্পলিংয়েই উল্লেখযোগ্য সংখ্যক আসনে অনিয়মের ইঙ্গিত পাওয়া যায়, তাহলে পুরো নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাটা স্বাভাবিক। আর এখানেই বিএনপি একটি বড় রাজনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। কারণ একটি সরকার শুধু সংখ্যাগরিষ্ঠতা দিয়ে টিকে থাকে না, তাকে টিকে থাকতে হয় বৈধতা, নৈতিকতা এবং জন আস্থার ওপর। কিন্তু যদি মানুষের মনে এই ধারণা জন্মায় যে এই ক্ষমতা পুরোপুরি স্বচ্ছ প্রক্রিয়ায় আসেনি, তাহলে সেই সরকারের প্রতিটি সিদ্ধান্তই প্রশ্নবিদ্ধ হয়ে যায়।